আয়াজ দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। সুব্রতাকে নিয়ে ভাবনার যেন শেষ হচ্ছে না। এ কেমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাকে। ভালোবাসার মানুষটাকে বুঝি নিজের করে পাবে না আয়াজ? সে যদি ভাগ্যেই না থাকে তাহলে সে এলো কেন জীবনে? আয়াজের মন মানছে না। কিছুতেই ওই শুভ্রা নামের মেয়েটাকে বিয়ে করবে না আয়াজ। হঠাৎ খেয়াল হলো দুজনের নামটা কাছাকাছি, প্রায় এক, শুভ্রা আর সুব্রতা। কিন্তু তাতে কি, আয়াজ তো সুব্রতাকে মন দিয়ে বসেছে। তার হৃদয়ে অন্য কাউকে জায়গা দেওয়া তো ইহজনমেও সম্ভব নয়। আয়াজ দীর্ঘশ্বাস ফেলল। সেদিনের পর এক সপ্তাহ পেরিয়েছে। সুব্রতাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। এর পরের দিন থেকেই আয়াজ এখনও যায়, তবে এখন আর গাড়ি নিয়ে নয় কিংবা সামনে গিয়ে নয়, দূর থেকে এক পলক লুকিয়ে দেখে সুব্রতাকে। হাসি খুশি মেয়েটা প্রতিদিন পরীক্ষা শেষে বেরিয়ে এদিক ওদিক চায়। ওকে দেখতে না পেলেই ঠোঁটের কোণে ঝুলে অন্য হাসি। আয়াজ সেই হাসির অর্থোদ্ধার করতে পারেনি এখনো পর্যন্ত। তবে ওর কেন যেন মনে হচ্ছে সুব্রতা ওকে মিথ্যে বলেছে, হয়তোবা ওকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই। আয়াজ সামনের রাস্তায় দৃষ্টি ফেলে। ব্যস্ত শহরের রাস্তায় গাড়ি ছুটে যাচ্ছে। আয়াজ তাকায় আকাশ পানে। শুভ্র মেঘেদের আনাগোনা, গুচ্ছ গুচ্ছ সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। আয়াজ বিড়বিড় করে, সত্যি মিথ্যে আমি জানি না সুব্রতা, শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। কেননা এই হৃদয়ে আপনি ব্যতীত অন্য কারো জায়গা নেই সুব্রতা। এই হৃদয়ের প্রতিটা স্পন্দনে শুধু আপনার নাম স্পন্দিত হয়, শুধু আপনার। সময় পেরোয়, বিকেল পেরিয়ে যায়, বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। আয়াজ তখনও একইভাবে কাছের রেলিং ধরে দাঁড়িয়ে। ফোন কল বেজে উঠতেই আয়াজ অনাগ্রহে সেটি রিসিভ করে। গম্ভীর গলায় বলে ওঠে, হ্যালো। ওপাশ থেকে মানহাস চৌধুরীর কণ্ঠ ভেসে এলো, আয়াজ তুমি আমার ফোন তুলছো না কেন আজ সারাদিন? তোমার তো সেই একই কথা, আমার বিয়ে ছাড়া তো অন্য কোনো টপিকে কথা বলছো না। এসব শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি আমি। তুমি নাকি সাদাবের সঙ্গে দেখা করতে যাওনি? কিসের এত ব্যস্ততা তোমার? শোনো আয়াজ, যত যাই করো না কেন কোনো লাভ হবে না। তোমার সব আবদার রেখেছি এতদিন, তাই এখন আমার কথা মতো তোমার বিয়ে শুভ্রার সাথেই হবে। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আর যত তাড়াতাড়ি ওই বাইরের দেশের মেয়েটাকে ভুলতে পারবে ততই তোমার জন্য ভালো। আয়াজ দমে গেল। রাগ উঠলেও নিজেকে সংযত করে চুপ থাকলো। ভালো লাগছে না কিছুই। একদিকে সুব্রতার সেদিনের কথাগুলো এখনও মাথায় ঘুরপাক খাচ্ছে, আরেকদিকে প্রতিনিয়ত ওর বাবা শুভ্রাকে বিয়ে করার জন্য ওকে জোর করছে। মানহাস চৌধুরী ফোন রেখে দিলেন। আয়াজ ফোনটা রেখে দিল পকেটে। বাতাসে ওর চুল উঠছে কিছুটা। আয়াজ পরিকল্পনা করে নিচ্ছে কি করে শুভ্রার সাথে বিয়েটা আটকাবে। দেশে যদি জোর করে নিয়েও যায় ওকে, তারপরেও সে সুব্রতা ব্যতীত কাউকে বিয়ে করবে না। চৌধুরী বাড়িতে রাত 10টার মাঝেই সবাই রাতের খাবার সেরে নেয়। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওয়ানেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। ফিফা বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে, এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করেন। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করেই সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, রকেট উপায়, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড ওয়ানমারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। মানহাস চৌধুরী এসব ব্যাপার খুব ভালোভাবে মেনে চলেন। সঙ্গে বাড়িতে যারা থাকে তাদেরকেও মেনে চলতে হয়। দেশে মানহাস চৌধুরীর নিজস্ব ব্যবসা, জায়গা জমি, সম্পত্তির অভাব নেই। চেয়েছিলেন ছেলেকেও নিজের ব্যবসা বুঝিয়ে দেবেন, কিন্তু ওনার ছেলে জেদ ধরে নিজেই বাহিরে ব্যবসা শুরু করেছে। রাত 10:30টার ঘর পেরিয়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে 11টার দিকে। রাতের খাবার টেবিলে ছোট ছেলে আদিলকে না পেয়ে নাসরিন চৌধুরীকে জিজ্ঞেস করেন, আদিল কোথায়? খেতে এলো না কেন? সন্ধ্যায় বেরিয়েছে বন্ধুদের সাথে, আজ বাইরেই খাবে। মানহাস চৌধুরী আর কিছু বলেন না, কিন্তু এখনও আদিল বাড়ি না ফেরায় মানহাস চৌধুরী ওর ফোনে কল দেয়। আদিল রিসিভ করছে না দেখে চিন্তায় পড়ে যান তিনি। চিন্তিত স্বরে বলে ওঠেন, ছেলেটা গেল কোথায়? ফোন ধরছে না কেন? নাসরিন চৌধুরী নিজেও বিরক্ত দুই ছেলেকে নিয়ে। এক ছেলে তো দেশের বাইরে যাওয়ার পর এখনও দেশে ফেরেনি, আদৌ আগামী মাসে আসবে কিনা তারও ঠিক নেই। আর ছোট ছেলে বাবাকে মেনে চললেও ওনার কথা কানেও তুলে না, যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার অনার্স 3য় বর্ষে আদিল, কিন্তু সে পড়াশোনার ধারে কাছেও নেই। সেজন্যই তো গত 2টো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনি।
কোনো রকম টেনে টুনে পাশ করেছে। এর জন্য অবশ্য আদিলকে বকাও খেতে হয়েছে বাবার কাছে। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়েই এই ছেলের দিন কাটে। 11টা বেজে 45 মিনিট যখন বাজে ঠিক তখনই নাসরিন চৌধুরীর ফোনে কল দেয় আদিল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আদিলের কণ্ঠস্বর ভেসে আসে, মা দরজাটা খোলো তো, বাবা কি জেগে আছে? নাসরিন চৌধুরী ছোট্ট করে উত্তর দিলেন, খুলছি। বাড়ির দরজা খুলতেই আদিল চমকে উঠল। মানহাস চৌধুরী দরজা খুলেছেন। চোখে দৃষ্টি কঠিন। আদিল মাথা নিচু করে মিনমিনে গলায় অজুহাত দিতে লাগলো, বাবা আসলে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে। মানহাস চৌধুরী কঠিন স্বরে বলে উঠলেন, আড্ডা দিতে দিতে সময়ের খেয়াল নেই তাই তো? ঘড়িতে দেখো, একটু পর 12টা বাজবে। ভদ্রবাড়ির ছেলেরা এত রাত করে বাড়ি ফিরে না আদিল। নিজের মার্জি মতো চললে হবে না। এখন থেকে রাত 11টার ভেতরে বাড়িতে চলে আসবে। পরের সেমিস্টারে যদি তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে সোজা বাড়ি থেকে বের করে দেব। কথাটা মাথায় রেখো। যাও, রুমে যাও। আদিল মাথা নিচু রেখেই বাড়িতে ঢুকলো। নাসরিন চৌধুরী বলে উঠলেন, একদম ঠিক হয়েছে। দিন দিন আয়াজের মতো হয়ে যাচ্ছিস তুই। আমাকে তো ভয় পাস না। তোর বাবাই একদম ঠিক তোদের দুই ভাইয়ের জন্য। সামনের মাসে দেখিস তোর বড় ভাইকে কিভাবে বিদেশ থেকে ধরে আনে। আদিল নিজের রুমে যেতে যেতে বলে, ভাইয়া কি ছোট বাচ্চা নাকি? ওকে কি টেনে হিচড়ে আনবে? আরেকটা জিনিস বুঝি না আমি, ভাইয়া যাকে ভালোবাসে তার সাথে বিয়ে দিলেই তো হয়। শুধু শুধু তোমরা ঝামেলা করছো। আদিলের শেষ কথাগুলো কানে পৌঁছাতেই মানহাস চৌধুরী কড়া গলায় বলে ওঠেন, আমরা যা করছি আয়াজের ভালোর জন্যই করছি। তোমার ওই জেদি ভাইকে কীভাবে সোজা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। একটাবার শুভ্রার সাথে দেখা করলে কি হতো? মেয়েটাকে না দেখেই রিজেক্ট করে দিল। আদিল থেমে দাঁড়ালো। অনুরোধের সুরে বলে উঠল, বাবা প্লিজ ভাইয়াকে বোঝার চেষ্টা করো। অপছন্দের কারোর সাথে ভাইয়ার বিয়ে হলে কি ভাইয়া ভালো থাকবে, নাকি শুভ্রা আপুকে ভালো রাখবে? একটাবার বিয়ে হয়ে গেলে সব ঠিক থাকবে। শুভ্রা আমাদের বাড়ির মেয়ে, শান্তশিষ্ট নম্র ভদ্র। তাছাড়া বাইরের দেশের একটা মেয়ে কেমন হবে বুঝিস না তুই? ওই বিদেশিনীর ভূত আয়াজের ঘাট থেকে নামিয়ে ছাড়বো আমি। কথাটা বলেই গটগট করে হেঁটে চলে গেলেন মানহাস চৌধুরী। আদিল ছোট্ট একটা শ্বাস ফেলে নিজের রুমে চলে গেল। সকালবেলা সুব্রতা গোসল সেরে বেরিয়েছে মাত্রই। প্রচণ্ড গরম লাগছে। পড়াশোনা করতে করতে পাগল প্রায় সে। আজ পরীক্ষা আছে ওর। চুলগুলো দ্রুত মুছে সুব্রতা এসি ছেড়ে বসলো আরও একবার বয়ে চোখ বুলিয়ে নিতে। পরনের গোলাপি রঙা সুতোর গাউনটার উপর দিয়েই গলায় ওড়না জড়ানো। ছোট থেকে বিদেশে থাকলেও এখানকার সংস্কৃতি তেমন একটা পছন্দ নয় সুব্রতার। নিজের দেশ, দেশের সংস্কৃতি, খাবার দাবার এসবই তার ভালো লাগে। খুবই সাদামাটা আর মার্জিতভাবে চলাফেরা করে সে। এত কিছুর মাঝেও সুব্রতার হঠাৎ মনে পড়ে গেল আয়াজের বলা একটা কথা। আয়াজ যখন ওকে ভালোবাসার কথা জানায় তার কিছুদিন পর এক বিকেলে আয়াজের সাথে দেখা হয়েছিল একটা রেস্তোরাঁয়। সুব্রতা একাই বেরিয়েছিল সেদিন। আয়াজ ওকে দেখতেই এগিয়ে আসে, সামনাসামনি বসে বলে, এই সাধারণের মাঝেও আপনি অসাধারণ, একদম আলাদা। এজন্যই বোধহয় আমার হৃদয় আপনার প্রেমে পড়েছে। আমার হৃদাকাশের পুরোটা জুড়েই শুধু আপনি সুব্রতা। সুব্রতা এর প্রত্যুত্তর করেনি, একটা বারও আয়াজের চোখে তাকায়নি। দৃষ্টি অন্যদিকে রেখে কড়া গলায় বলেছিল, আপনি এখানে কেন এসেছেন? আমায় কি একটু শান্তিতে থাকতে দেবেন না? আয়াজ শুনল কিন্তু পাত্তা দিল না। সুব্রতা খাবার অর্ডার করেছিল, সেসব চলে আসায় সুব্রতাও আর উঠতে পারল না। অস্বস্তি হলো বেশ। আয়াজ বুঝতে পেরে উঠে গিয়ে দুটো টেবিলের পেছনে বসল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সুব্রতা। আয়াজ সেখানেই বসে রইল। মুগ্ধতা ভরা দৃষ্টিতে পুরোটা সময় দেখে গেল সুব্রতাকে। সুব্রতার ধ্যান ভাঙল ফারহানা চৌধুরীর ডাকে। তিনি মেয়েকে ডাকতে এসেছেন নাস্তা করার জন্য। সুব্রতা পড়তে পড়তেই বই নিয়ে নাস্তার টেবিলে এসে বসে। নাস্তা সেরে দৌড়ে রুমে আসে। চুলগুলো শুকিয়ে সুন্দর করে বেঁধে নেয়। পরীক্ষার সব কিছু গুছিয়ে হাতঘড়ি পরে তৈরি হয়ে নিচে নামে। আরিস চৌধুরী নিজেও বেরোবেন। মেয়েকে দেখে জিজ্ঞেস করেন, পরীক্ষা কেমন হয়েছে সুব্রতা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমিও বেরোচ্ছি, চলো তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসি। সুব্রতা মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। আরিস চৌধুরী এসে গাড়ি বের করলেন। মেয়েকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে যান তিনি। বিকেলবেলা ছাদে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আদিল। ছাদের পশ্চিম দিকটায় দাঁড়ানো সে। পরন্ত বিকেলের সূর্যের কমলা আলো এসে ছড়িয়ে পড়েছে আদিলের চোখে মুখে। ওর ঠোঁটের কোণে হাসি বেশ প্রাণবন্ত দেখাচ্ছে। ফোনের ওপাশের ব্যক্তির কথায় আদিল শব্দ করে হেসে ফেলল আবারও। বলে উঠল, বিয়ে ভাঙার জন্য তুমি যা প্ল্যান করেছো সেটা 100% কাজে দেবে। কিন্তু কথা হচ্ছে, শুভ্রা আপু যদি একবার বাবাকে কল দেয় অথবা বাবা যদি কোনোভাবে জেনে যায় তাহলে কিন্তু তোমাকে ছাড়বে না ভাইয়া। বাবার কথায় যা বুঝলাম তোমার বিয়ে নিজের ইচ্ছা মতোই দিবে বলে ঠিক করেছে। কাল অনেকবার বোঝানোর চেষ্টা করলাম,
উল্টা আমাকেই ধমক দিল। আয়াস ভ্রু কুচকালো। তুই আবার কি বলতে গিয়েছিস? জানিসই তো বাবা কেমন। এখানে পড়তে আসা, বিজনেস স্টার্ট করা, এসবের পারমিশন কি একদিনেই পেয়েছিলাম আমি? কত কাঠখড় পেরোতে হয়েছে দেখিসনি তুই? যাই হয়ে যাক না কেন, আমি শুভ্রাকে বিয়ে করব না। যা ভালো বুঝো তুমি তাই করো। কথাটা বলতেই আদিলের থেকে ফোন কেড়ে নিল নাসরিন চৌধুরী। কল কেটের বলে উঠল, বাদর ছেলে, বড় ভাইকে কুবুদ্ধি দিচ্ছিস? আমার জায়গায় তোর বাবা শুনলে কি হতো? আর এক মুহূর্তও না, ঘরে চল, সন্ধ্যা হয়ে আসছে। আজ বাইরে যাওয়া চলবে না, পড়তে বসবি, আয়। কথাটা বলেই আদিলকে টানতে টানতে নিয়ে গেলেন। আদিল ফোনের জন্য ঘ্যান ঘ্যান করতে করতে নিচে এলো। নাসরিন চৌধুরী বলে উঠলেন, এবার থেকে কঠোর হতে হবে তোদের সাথে, আমায় তো ভয় ডর করিস না। আদিল নাসরিন চৌধুরীর গালে চুমু খেয়ে বলে উঠল, আচ্ছা ভয় পাবো, এবার তো ফোনটা দাও। নাসরিন চৌধুরী কটমট করে তাকাতেই আদিল হেসে বলল, ভাইয়ার সাথে কথা বলবো না আর, ফোনটা দাও না প্লিজ। নাসরিন চৌধুরী কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। আদিল এখনও হাত বাড়িয়ে আছে। ফোনটা হাতে ধরিয়ে দিতেই আদিল মাকে জড়িয়ে ধরে বলল, আমি পড়তে বসবো এখন, বলতে হবে না আর, শুধু একটা মগ কফি করে দাও প্লিজ। নাসরিন চৌধুরী যেতে যেতে বলেন, পেয়েছিস তো আমাকেই। তোদের বাপ ছেলের জন্য চা কফি বানাতে বানাতেই আমি পাগল হয়ে যাচ্ছি। একটা দিন রান্নাঘরে তোদের বাপ ছেলেকে পাঠাবো, যত খুশি চা কফি বানিয়ে খাস। আদিল হেসে ফেলল। রুমে গিয়ে বিছানায় ফোনটা রেখে বিরক্ত ভঙ্গিতে পড়ার টেবিলে চেয়ার টেনে বসলো। বই খুলতেই মাথা ঘুরে উঠল আদিলের। বইয়ের ভাঁজের চিরকুটের লেখাগুলো পড়েই ছুটে গেল বারান্দায়। পরবর্তী পর্ব আপলোড হয়ে গেছে, এখনই দেখে আসুন।